কংগ্রেস সভাপতি ভূপেন বরা এবং বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ার সংবাদ সম্মেলন। প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা এবং বিধানসভার বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ার সংবাদ সম্মেলন। অসম চুক্তির ৫ এবং ৬ নম্বর দফা নিয়ে অসমে দীর্ঘদিন ধরে চর্চা চলছে। কা বলবৎ করে ৫ নম্বর দফা শেষ করা হলো। ৬ নম্বর দফা সম্পর্কে প্রতিবেদন দেওয়ার পর ৪ বছর বিষয়টি ঢেকে রাখা হলো। এখন যে ৫৭ প্রস্তাব কেন্দ্রতে প্রেরণ করার কথা বলা হচ্ছে সেই সম্পর্কে কেন্দ্রে কিংবা আলোচনা হওয়ার তথ্য পাওয়া যায়নি। 10টি পরামর্শ বাদ দিয়ে আমরা প্রকৃত লক্ষ্যে দাঁড়িয়ে থাকতে পারবো কি? খিলঞ্জিয়ার জন্য আসন সংরক্ষণ, ভারত বাংলা সীমান্ত ইত্যাদি বিষয়ে কি ছিল? শনাক্ত হওয়া বিদেশিদের কি করা যায় সেই সম্পত্তির স্থিতি কি সরকারের? এই সম্পর্কে পরামর্শ দিলেন বিপ্লব শর্মা সমিতি। দেউরি তিওয়া সকলেই নিজের বলে বিধানসভা লোকসভায় আসতে পারবে না। সকলে সমান অধিকার দেওয়ার জন্য উচ্চ সদন গঠন করতে দেওয়ার পরামর্শ কি হবে? ৬ জনগোষ্ঠীর জনজাতিকরণ নিয়ে কি বলতে চাইছে প্রধানমন্ত্রী? ৬ নম্বর দফায় প্রতিবেদন গৃহ মন্ত্রণালয়ে দেখা যায়নি। এ নিয়ে হইচই করছে লক্ষ্য 2026-এর বিধানসভা নির্বাচন। খিলঞ্জিয়া এবং অসমিয়ার যে সংজ্ঞা মুখ্যমন্ত্রী দিচ্ছেন তা নিয়ে আমাদের প্রশ্ন। এদিকে দেবব্রত শইকীয়া বলেন, অসমের স্বার্থে রাজনৈতিক স্বার্থ ত্যাগ করেছিল কংগ্রেস। অসম চুক্তি নস্যাৎ করে কাগৃহীত করেছে সরকার। কংগ্রেসের দিনে জনজাতিরা খিলঞ্জিয়াদের কি করেছিল? সংবাদ মেলে হিতেশ্বর শইকীয়া এবং তরুণ গগৈর দিনের বেশ কিছু ব্যাপারও উল্লেখ করা হয়। ৬ নম্বর দফার প্রতিবেদন সরকার সার্বজনীন করে নেয়। আসুই সংবাদ সম্মেলন করে তা করেছিল। কা আনার পরবর্তীতে অসম চুক্তি দাড়ি কমা বদলে রূপায়ণ করাটা অসম্ভব। এই সরকারের দিনে এপিএসসি থেকে অসমিয়া পত্রিকা সরিয়ে দেওয়া হলো। অসম চুক্তির পর বাংলাদেশি কখনো গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশি যদি আছে বাংলাদেশে পাঠিয়ে দিক সরকার। টঙ্কেশ্বর রাভা জনজাতি নয় বলে হওয়া বিতর্কের এক তদন্ত দাবি করলেন দেবব্রত শইকীয়া। জনজাতি বিধায়কের দ্বারা গঠিত সমিতিকে দেওয়া হোক তদন্তের দায়িত্ব। অসম চুক্তি রূপায়ণ বিভাগে আশুর সাথে করা আলোচনায় কংগ্রেসকে আমন্ত্রণ করার দাবি। ভাৰত বাংলা সীমান্ত এতিয়াও লাটিটোলা, ডুমাবৰী, কৰিমগঞ্জ জিলাত 4.5 কিলোমিটাৰ উন্মুক্ত হৈ আছে। এইটো অসম চৰকাৰৰ এখতিয়াৰৰ ভিতৰৰ বিষয় নহয়। দ্বিপাক্ষিক আলোচনাৰ মাজেদি দুইখন দেশৰ বৈদেশিক মন্ত্ৰী কথাই কওক, প্ৰধানমন্ত্ৰী কথাই কওক, দ্বিপাক্ষিক আলোচনাৰ মাজেদি ভাৰত বাংলা সীমান্ত সিল কৰাৰ যিটো প্ৰক্ৰিয়া, সেই প্ৰক্ৰিয়াটোত ৰাজ্য চৰকাৰে কেৱল অনুনয় বিনয়, ৰিকমেণ্ডেশ্যন, মেমৰেণ্ডাম, কেবিনেট এপ্ৰুভেল এই কথাখিনি কৈ আমাক চূড়ান্ত আভুৱা বঢ়িবলৈ চেষ্টা কৰিলে নহ'ব। প্ৰকৃত অৰ্থত ইণ্ডো বাংলা দ্বিপাক্ষিক আলোচনা হ'বনে নহয় অসম চুক্তিৰ অসমাদিত সমস্যাবিলাক সমাধান কৰিবৰ কাৰণে। দ্বিতীয়তে আহিলে 1971-ৰ পিছত অসমত অনুপ্ৰৱেশ কৰা যিসকলক আমি বিদেশী বুলি কৈ আছোঁ, কোনোবা ডিটেনশ্যন কেম্পত আছে, তেওঁলোকক বহিৰাজ্যত সংস্থাপন দিবৰ কাৰণে বা অসমৰ বাহিৰত সংস্থাপন দিবৰ কাৰণে বা বাংলাদেশলৈ ঘূৰাই পঠিয়াবৰ কাৰণে বিপ্লৱ শৰ্মা ডাঙৰীয়াৰ যিটো ৰিকমেণ্ডেশ্যন, সেই ৰিকমেণ্ডেশ্যনৰ ক্ষেত্ৰত কেন্দ্ৰীয় গৃহ মন্ত্ৰণালয়ে স্থিতি স্পষ্ট কৰিব নে অসমৰ মুখ্যমন্ত্ৰীয়ে স্থিতি স্পষ্ট কৰিব? এইটো অসমৰ ৰাইজে গম পাব লাগিব যে যিখিনি 71-ৰ পাছত অহা বহিৰাগত হিচাপে, বিদেশী হিচাপে চিনাক্ত হ'ব। ডিচেম্বৰ 11 তাৰিখ 2019-ত নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই অসমলৈ আহিলে যেনেকৈ প্ৰথম শাৰী বাক্য নমস্কাৰ ভালে আছেনে বুলি সোধে, তেনেকৈ অসমীয়া ভাষাত এটা টুইট কৰিছিল যে অসম চুক্তি আখৰে আখৰে ৰূপায়ণ হ'ব, কোনো মানুহে ইয়াৰ বিষয়ে চিন্তা কৰিব নালাগে। সেই টুইটটো কৰাৰ লগতে কিন্তু সেইদিনাই অসম চুক্তিৰ ভংগ কৰি 2014 চনৰ ডিচেম্বৰলৈকে বিদেশী নাগৰিকক অসমত সংস্থাপন দিয়াৰ বাবে নাগৰিকত্ব সংশোধনী আইন কেন্দ্ৰীয় চৰকাৰে লোকসভা, ৰাজ্যসভা অৰ্থাৎ সাংসদত গৃহীত কৰিছিল। মই এইটো এটা উদাহৰণ দিলোঁ। ঠিক তেনেকৈ অসমতো পাঞ্জাৱ মডেল ল'বলৈ কোৱা হৈছিল এটা সময়ত, যে পাঞ্জাৱত যেনেকৈ 20,000তকৈ অধিক, ইয়াৰ ভিতৰত প্ৰায় 8,000 মিলিটেণ্ট, 12,000 চিভিলিয়ান আৰু 1,800 আৰক্ষী আৰু পেৰামিলিটাৰী তেওঁলোকৰ
যুদ্ধৰ মাজত মানে আটাইতকৈ বেছি হৈছিল অসমৰ নিচিনাকৈ যেনেকৈ অসমতো কিবা কিবি হ'লে উগ্ৰপন্থীৰ বোমা বিস্ফোৰণৰ ফলত 30 অক্টোবৰত যেনেকৈ আমাৰ গুৱাহাটীত গণেশগুৰি কাণ্ড হৈছিল তেনেকৈ ধৰণেৰে বা এনেকুৱা এটা মডেলত অসমত শান্তি আনিব লাগে বুলি সেই সময়ত বহুত প্ৰস্তাৱ দিয়া হৈছিল কিন্তু সেই সময়ৰ অসম চৰকাৰে মোৰ পিতৃয়ে সেই সময়ত মুখ্যমন্ত্ৰী আছিল প্ৰথমবাৰৰ বাবে আলফাৰ লগত আলোচনাৰ বাবে দিল্লীত প্ৰধানমন্ত্ৰীৰ লগত আলফাৰ কেইবাজনো নেতাক লৈ গৈছিল ঠিক তেনেকৈ অসমত বিভিন্ন সময়ত জনজাতিসকলৰ কাৰণে যেনেকৈ ট্ৰাইবেল বেল্টৰ কথা কোৱা হৈছে এই কংগ্ৰেছ চৰকাৰে বিশেষকৈ হিতেশ্বৰ শইকীয়াৰ দিনত মিচিংসকলৰ স্বায়ত্ব শাসন দিয়া হৈছিল তিৱাসকলৰ স্বায়ত্ব শাসন দিয়া হৈছিল আৰু বিভিন্ন ধৰণেৰে জনজাতিসকলৰ বাবে কাম কৰা হৈছিল আৰু যিটো কাম পৰৱৰ্তী সময়ত তৰুণ গগৈ ডাঙৰীয়াৰ দিনতো বিভিন্ন কাউন্সিল বা পৰিষদ গঠন কৰি কৰা হৈছিল যিবিলাকক সদ্যহতে কিন্তু চৰকাৰখনে পুঁজি আবণ্টন নিদিয়ে দ্বিতীয় কথাটো আমাৰ 1996 চনত কংগ্ৰেছৰ চৰকাৰ সেই সময়ত প্ৰধানমন্ত্ৰী PV নৰসিংহ ৰাও আছিল আৰু অসমত হিতেশ্বৰ শইকীয়াৰ কংগ্ৰেছ চৰকাৰ আছিল সেইখিনি সময়তে কোচ ৰাজবংশীসকলক জনজাতিকৰণ কৰা হৈছিল আৰু মাজুলী সংৰক্ষিত আসনৰ পৰা অসম গণ পৰিষদৰ যথাসম্ভৱ মোৰ মনত পৰে কৰুণা দত্ত ডাঙৰীয়াই বিধানসভালৈ নিৰ্বাচিত হৈছিল সেই গতিকে বৰ্তমানে এছাম সংগঠনে যেনেকৈ কংগ্ৰেছ দলটো খিলঞ্জীয়া জনজাতি বিৰোধী বুলি ক'ব বিচাৰে এই কথা মই প্ৰতিবাদ যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 অথবা 7099017390 নম্বৰত যেকোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।